বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। ভুয়া। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। ভুয়া। এইবার ফিরে যাব স্বাধীনতার বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্ট। এর আগে স্বাধীন হয়েছে 1971 সালে। আসলে কি স্বাধীন হয়েছে পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশ? তার পূর্বে ফিরে যাব 14ই আগস্ট 1947 সালে। ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছে পাক ভারত উপমহাদেশ। আসলে কি স্বাধীন হয়েছে? তার আগে ফিরে যাব মোগলদের কাছ থেকে কি স্বাধীন হয়েছে বাংলাদেশ? পাল বংশের শাসন থেকে কি স্বাধীন হয়েছে বাংলাদেশ? কোনো দিন দেশ স্বাধীন হয় নাই। স্বাধীনতার যে মানে, সেই মানেটাকে যারা ক্ষমতার মসনদে আসেন তারা বিকৃত করেন। কিভাবে, এখন সেটাই আমি বলবো। বিগত দিনগুলোতে আমার প্রোগ্রামগুলো, যারা আমার 1400 ভিডিও আমার ইউটিউবে ছাড়া আছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কথাগুলো কেমন। যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, তখন আওয়ামী লীগ গভর্নমেন্টের সমালোচনা করার মতো বুকের জোর অনেকেরই ছিল না। সত্যটাকে মানুষ প্রকাশ করতে চাইতো না ভয়ে। আমি ছিলাম নির্ভীক। আমি কোনোদিনও সত্য প্রকাশে স্টপ ছিলাম না। আমি বলেছিলাম, যখন আওয়ামী লীগ ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী 23খানা গাড়ি নিয়ে আপনার বাপের বাড়ি গোপালগঞ্জ যেতে হয়, আর এই দেশের একজন কৃষকের স্ত্রী বাপের বাড়ি যায় ভ্যানে চড়ে। এই যে বৈষম্য, এই বৈষম্য দেশের জন্যে লজ্জাস্কর এবং হাসির। এজন্যে যে একজন শ্রমজীবী মানুষের স্ত্রী যখন স্বামীর ঘর থেকে তার বাপের বাড়িতে গমন করে, যেটাকে বলা হয় নায়র, নায়রে কিভাবে যায়? নায়রে যায় একখানা ভ্যানে চড়ে। আর আপনি বাপের বাড়ি গমন করেছেন 23খানা গাড়ি নিয়ে। এটা আমি তৎকালীন সময়ে বলেছি, যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়। আমি তৎকালীন সময় আওয়ামী লীগ গভর্নমেন্টকে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজ্য পরিচালনায় ওমরের মতো অংশগ্রহণ করেন, হজরত ওমরের পথ ধরেন। আজ সকালে যে ব্রেকফাস্টটি আপনি করলেন, আপনার সারা দেশের মানুষ যদি তার ব্রেকফাস্টের তালিকায় ওই খাবার না থাকে, তাহলে এই খাবার আপনার জন্য হারাম হয়ে যাবে। একদিন আল্লাহর দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে। দুনিয়ার উপরে আপনি পার পেয়ে গেলেও আল্লাহর কাছে গিয়ে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আমি ওবায়দুল কাদের সম্পর্কে বলেছিলাম, আপনি মিস্টার ওবায়দুল কাদের সাহেব, সেতুমন্ত্রী, আপনি চিকিৎসা হওয়ার জন্যে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। আমি এটাও বলেছিলাম, রাষ্ট্রের টাকা খরচ করে আপনাকে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য যেতে হয়, অথচ এই দেশের কত মানুষ টাকার অভাবে, ওষুধের অভাবে, নিয়মিত ওষুধ না খেতে খেতে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, তার কোনো চিকিৎসা হয় না। অথচ জনগণের টাকা নিয়ে আপনি চলে যান সিঙ্গাপুর আপনার নিজের শরীরের চিকিৎসা করতে, স্বাস্থ্যসেবা পরীক্ষা করতে। আরে আপনি মিস্টার ওবায়দুল কাদের সাহেব, সিঙ্গাপুরে যাওয়া তো দূরের কথা, আপনার আব্বা কোনো দিন ঢাকা গিয়ে চিকিৎসা হয়েছে কি না সেটাই আপনি একটু ভেবে দেখবেন। এই কথাগুলো আমি বলেছিলাম। আমার যে ইউটিউবে যে প্রোগ্রামগুলো আছে, সেগুলো দেখলে আপনারা এর সত্যতা পাবেন। আমি বলেছিলাম 17 বছর বিএনপি রাজনীতির মাঠে আছে, কিন্তু তারা নির্বাচন করে না।
এটা একটা ভুল সিদ্ধান্ত, যার জন্যে এই গভর্নমেন্ট একের পর এক এভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তা জনগণের জন্য কল্যাণ হোক বা অকল্যাণ হোক। আর একটা কথা, যে কথাটা নিয়ে আমি আজ এখানে হাজির হয়েছি, স্বাধীনতা। হোয়াট কাইন্ডস অফ ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট কাকে বলে? স্বাধীনতা কাকে বলে? আমি দেখেছি প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সমস্ত পারিষদ 10 একর 20 একর জমির উপরে রিসোর্ট তৈরি করেছেন, সেই দেশের মানুষ পথে ঘাটে, আখাউড়া রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশন, ব্রিজের নিচে, যেখানে সেখানে যত্রতত্র ভূমিহীনের দল। মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের জন্য ঘর তৈরি করেছেন। 2 শতক জমির উপর ঘর দিয়ে উনি ডিসি সাহেবদের সাথে প্রোগ্রাম করেছেন। হ্যাঁ, আপনারা কক্সবাজার থেকে বলছেন আপনাকে যে ঘর দিয়েছি আপনি খুশি তো? ওপাশ থেকে যিনি এই সুবিধাভোগী তিনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি চিরদিন আপনাকে মনে রাখবো, কারণ আমাকে রাস্তায় থাকতে হতো, আপনি আমাকে 2 শতক জমির উপর যে ঘর দিয়েছেন। এই যে দৃশ্য, প্রাক্তন গভর্নমেন্টের যে একজন আমলা অথবা একজন মন্ত্রী যার 20 একর জমির উপর একটা রিসোর্ট থাকে, যেখানে সে অবকাশ যাপনের জন্য যায়, সেই দেশের মানুষকে 2 শতক জমির উপর একটি ঘর দিয়ে বাহবা কুড়ানো হয়। বাহ বাহ, বেশ বেশ, এর নাম বাংলাদেশ। তাহলে কোথায় মানুষ স্বাধীন হয়েছে? কখনোই মানুষ স্বাধীন হয় নাই। আজও কি মানুষ স্বাধীন? মোটেও না। মানুষ স্বাধীন না, মানুষ পরাধীন। মানুষ কিছু বুদ্ধিমান লোক, কিছু শিক্ষিত লোকের কাছে, তাদের পলিসির কাছে সাধারণ মানুষ জিম্মি। মানুষ পরাধীন, মানুষ কখনো স্বাধীন না। তারা কি বলে? আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। দ্বিতীয়বার যদি বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে আমার প্রতিদিন 400 টাকার ওষুধ লাগে। এই ওষুধ আমি টাকার অভাবে কিনে খেতে পারি না। আমি দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সমাজ এবং রাষ্ট্রের কিছুই করণীয় নেই। রাষ্ট্র কী করছে? দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে। এটা হচ্ছে তামাশা দেখানো রাষ্ট্র। আজও গরিব এবং বড় লোকের মধ্যে কত ডিফারেন্স। একজন হতদরিদ্র লোক, একজন শ্রমজীবী মানুষ যে দেশের জন্য কাজ করে, সে বছরে 2 থেকে 3 বারের উপরে, 2 বারের উপরে সে 1 কেজি গরুর গোশত কিনে খেতে পারে না। ইভেন এমনও দেখা গেছে যে সে জীবনে 1 বছরের মধ্যেও একদিন 1 কেজি গরুর গোশত কিনতে পারে না। সেই দেশের যারা গভর্নমেন্ট জব করেন, তারা গরুর গোশত ফ্রিজের ভিতরে ঢুকোয় রাখেন। যারা মিনিস্ট্রিতে ছিলেন, যারা সচিবালয়ে আছেন, তাদের খাবারের ছড়াছড়ি। এটার নাম কি স্বাধীনতা? মানুষকে কি বেকুব মনে করেন? বেকুব মনে করবেন না, মানুষ বেকুব না। স্বাধীনতা বাংলাদেশে কেন, পৃথিবীতে কোনো দিনও নেই, যতদিন পর্যন্ত না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে। এই পলিসির থেকে যতদিন না বের হতে পারবো, পৃথিবী না বের হতে পারবে, ততদিন গরিব কোনোদিন স্বাধীন না। গরিবের অনেক কষ্ট। আজও গরিবের রান্নাঘরের উপরে চাল নেই, আজও গরিবের পায়খানার উপরে চাল নেই, আজও গরিবের রান্নাঘরে কুকুরে বাচ্চা প্রসাব করে। এরকম হাজার হাজার প্রমাণ। আর প্রাক্তন প্রধানমন্ত্রী কি বলতেন? মধ্যম আয়ের দেশ বাংলাদেশ, যে দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফকিরের দেশ, আমি গরিব দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের জন্য আপনারা কিছু দান করেন। ভিক্ষে করে করে এনে আমাদেরকে খাইয়েছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ওফাত হয়ে গেছেন। সেই আমলেই বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থায় অনেকে বড় লোক, অনেকে রাস্তার ফকির। তা এই যে বৈষম্য, এই বৈষম্য যতদিন ঠিক না হবে, ততদিন আমরা স্বাধীন কথা বলে আর আমাদেরকে বুঝ দিবেন না। এই বাংলাদেশে যারা এলিট সম্প্রদায়,
বিলাসবহুল জীবনযাপন করছেন। আপনারা কি খবর নিয়েছেন এই 3 দিন 4 দিন যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে যাচ্ছে, এই দুর্যোগের ভিতরে কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নেই? আপনারা উপদেষ্টা নিয়োগ করতেছেন, উপদেষ্টা মাইনাস করতেছেন, আপনারা দেশের অনেক উন্নতি করতেছেন, সুদের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন, বহু কিছু করতেছেন আপনারা। কিন্তু আপনারা দেখেন এই বৈষম্য আপনারা কি ঘুচাতে পেরেছেন? এদেশের একজন মাতার যদি 3টি সন্তান কৃষক থাকে, তার মাকে কি দেওয়া হয় না? রত্নগর্ভ পুরস্কার দেওয়া হয় না। একজন মায়ের যদি 3টে ছেলে বিসিএস ক্যাডার থাকে, তাকে রত্নগর্ভ পুরস্কার দেওয়া হয়। ধিক জাতির, লজ্জা জানাই এ জাতির প্রতি, ধিক্কার জানাই যারা সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, যারা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে আমাদের মুখে তুলে দেয়, সারা পৃথিবীর মানুষের মুখের আহার যোগায়, তাদের মা কখনো রত্নগর্ভা পুরস্কার পায় না। পুরস্কার পায় কে? বিসিএস ক্যাডার হলে, যদি কারো মা 2-3টে ছেলে বিসিএস ক্যাডার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তার মাকে রত্নগর্ভা পুরস্কার দেওয়া হয়। ধিক্কার জানাই এই পুরস্কারের উপরে, ধিক্কার জানিয়ে গেলাম আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার। যদি কেউ পারেন আমার বাল উড়ে দেবেন। আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার। আমি ডিসি অফিসে যখন আমাকে সম্মাননা দেওয়া হয়, প্রাক্তন ডিসি সাহেব যিনি এখন নেই, ওনার নাম আবু নাসের বেগ, উনি আমাদেরকে সম্মাননা দিয়েছিলেন। কি সম্মাননা? ভালো কাজের সম্মাননা। আমরা ভালো কাজ করি। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালা, ওখানে আমি গেলাম, বসলাম। ওখানে আরও অনেক লোকজন আছে। ওখানে ছিলেন সমাজ কল্যাণ সচিব, পূর্ণ সচিব খায়রুল আলম শেখ সাহেব। ওখানে বসে প্রোগ্রাম চলছে, বাহ বাহ অবস্থা চলছে। জনাব ডিসি মহোদয়, ওনার নাম আবু নাসের বেগ, উনি পিকচারাইজ করে দেখাচ্ছেন মাগুরা জেলা ভূমিহীন মুক্ত। আমি প্রতিবাদ করলাম, বললাম জনাব ডিসি মহোদয় সাহেব, আপনি যেটা সচিব মহোদয় সাহেবকে দেখাচ্ছেন, মাগুরা জেলা তো ভূমিহীন মুক্ত না, আর আমি নিজেই তো ভূমিহীন। আপনি আমাকে এখানে প্রেজেন্ট রেখে কিভাবে বলেন যে এই দেশ ভূমিহীন মুক্ত হয়ে গেছে? এই সমস্ত চালবাজি, মিথ্যা কথা, চাটুকারিতায় ভরে গেছে দেশ। বাংলাদেশের বহু মানুষ এখনো ভূমিহীন, অথচ কি বলা হয়? বাংলাদেশ ভূমিহীন মুক্ত। বাংলাদেশে কোনো ভূমিহীন নেই। 64 জেলার প্রত্যেকটা উপজেলার, স্বাগতম উপজেলা মোহাম্মদপুর উপজেলা, বেরিয়ে যাওয়ার পথে লেখা থাকতো ভিক্ষুক মুক্ত উপজেলা, অথচ সেই বাজারে প্রতিদিন অন্তত 100 লোক ভিক্ষা করে, অথচ সাইনবোর্ডে লেখা থাকতো ভিক্ষুক মুক্ত উপজেলা। এই সমস্ত কারবার দেশের ভিতরে পরবর্তীতে শেখ হাসিনার গভর্নমেন্ট স্বীকার করলেন তার 64 জেলায় যে ভিক্ষুক মুক্ত কার্যক্রম ছিল সেটা ফেল মেরেছে। এই হলো দেশের ইতিহাস। একজনের ঘরে কোটি কোটি টাকা, বস্তা বস্তা টাকা, আর কত মানুষ এভাবে রাস্তায় শুয়ে থাকে, কত মানুষ চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর মুখে ঢলে পড়ে। আমি আজ ইউনূস সরকারকে জানাতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনি একটা লিস্ট রাখেন। আপনি ক্ষমতায় আসার পরে আপনার অন্তর্বর্তীকালীন সরকারে থাকার ভিতরে কতজন লোক বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাচ্ছে, এর একটা লিস্ট আপনি তৈরি করে রাখেন। যদি আপনি বাপের বেটা হন, আপনার যদি হিম্মত থাকে, সত্যটাকে জনগণের সামনে প্রকাশ করেন, তাহলে বুঝব
আপনি একজন সৎ মানুষ। আপনি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পরে কতজন লোক এদেশে চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে অথবা মৃত্যুবরণ করছে, তাদের সঠিক পরিসংখ্যান কত? আমি অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের কাছে এই দাবি রেখে গেলাম, যতদিন আপনি থাকবেন আপনার শাসন আমলে কত লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তার শ্বেতপত্র দয়া করে আপনি প্রকাশ করবেন, যদি আপনার হিম্মত থাকে। আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার, গ্রামের বাড়ি বড়রিয়া মধ্যপাড়া, ইউনিয়ন বালিদিয়া, উপজেলা মোহাম্মদপুর, জেলা মাগুরা, বিভাগ খুলনা, দেশের নাম বাংলাদেশ। আমার মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমার মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। আপনার গভর্নমেন্ট এখন কি করছে? ডিসি সাহেব আগে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন ডিসি নিয়োগ করতেছেন। আপনি যতই নতুন ডিসি নিয়োগ করেন, যাদের চরিত্র হরণ হয়েছে অথবা যাদের চরিত্র ভালো না অথবা যারা লোভী, এদেরকে আপনি রাজসভায় দয়া করে স্থান দিয়েন না। দুর্নীতি যারা ঢুকছে আপনার পর্যবেক্ষণ করতে হবে তারা কতটুকু দুর্নীতিগ্রস্ত এবং তারা দুর্নীতি করছে কিনা। আজ যদি আমি বলি শেখ হাসিনা গভর্নমেন্ট চলে গেছে, চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর শেখ ইউনূস সাহেব, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন চাঁদাবাজি বন্ধ হয়েছে? চাঁদাবাজির হাত বদল হয়েছে। দিস ইজ দ্য বাংলাদেশ, মোস্ট করাপ্টেড কান্ট্রি। আমরা ষষ্ঠ শ্রেণীর বইতে পড়িয়েছি, বাংলাদেশ has a large population but it has a small country. Bangladesh is a most corrupted country all of the over the world. সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত জাতি, দুর্নীতিগ্রস্ত দেশ। আপনি এটাকে খণ্ডন করতে পারবেন? চেষ্টা করে যান। শুধুমাত্র মুখে বললে আর কাজে অমিল থাকলে সেটাকে কোনো কাজ বলা হয় না। তো যাই হোক, আমি বৃদ্ধ মানুষ, আমার মনে যা আসে আমি তাই বলি। আমি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। এক সময় মনে করতাম মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ভয় পায় না, পরে যখন তিনি ছিলেন বীর, ছিলেন সিংহর মতো থেকে, বীরের মতো থেকে তিনি চোরের মতো পালিয়ে গেলেন। এই হলেন তিনি বীর। তিনি কি বলেছিলেন? আমি শেখ হাসিনা, আমি কোনোদিন পালাই না। একটা মিথ্যার উপরে তার রাজত্ব তিনি পরিচালনা করেছেন। তিনি একটা মিথ্যার উপরে রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি যে কথা বলেছেন সেই কথা সত্য নয়, সেই কথা মিথ্যা। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমি শেখ হাসিনা, আমি কোনোদিন পালানো লোক না। আরে আপনি তো পালিয়েই গেলেন, তাহলে আপনি কিসের শেখ হাসিনা? আপনি কিসের শেখের বিটি? আপনার এই শেখের বিটি করে যে প্রচার করত সেই উবায়দুল কাদের সাহেবও পালিয়েছে। আপনার 350 আসনের পার্লামেন্টের সবাই পালিয়েছে। আপনার রাষ্ট্র পরিচালনার আমলারাও পালিয়েছে। এই পালিয়ে আপনারা কি প্রমাণ করেছেন? আপনারা দুর্নীতিগ্রস্ত। কেন পালালেন আপনারা? আপনাদের যদি বুকে সাহস থাকতো আপনারা দেশে থাকবেন।
আপনারা অপরাধী হলে আপনাদের বিরুদ্ধে শাস্তির যদি কোনো পথ থাকে সেটা হবে, সেই শাস্তি আপনি গ্রহণ করবেন। আপনি বাংলাদেশের মেয়ে, আপনি বঙ্গবন্ধুর মেয়ে, আপনি পালিয়ে যায় ভারত থেকে, লজ্জা করে না আপনার? আপনি এই দেশ থেকে পালিয়ে যান। 23খানা গাড়ি নিয়ে যখন বাপের বাড়ি যেতেন, আমি তখন বলতাম যে আপনার বাপের বাড়ি যেতে 23খানা গাড়ি লাগে, আজকে আপনার 23খানা গাড়ি লাগে না? সেদিন আপনার গরিবের কথা মনে ছিল না? আপনি 2 শতক জমির উপর একটা ঘর দিয়ে, বাহ বাহ কি সুন্দর, সারা দেশের পাবলিককে বোকা বানাইছেন। আর আপনার যারা আমলা, আপনার যারা মিনিস্ট্রির লোকজন, তাদের 20 একর জমির উপর একটা রিসোর্ট। এই যে বৈষম্য আপনি 17 বছর তৈরি করেছেন, এই বৈষম্যের যে নির্মম বলি, সেই বলি হলেন আপনি। আপনি দেশ ছেড়ে পালিয়ে এখন ভারত আছেন। যারা বীর, তারা কোনোদিন যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালায় না, তারা কোনোদিন রণক্ষেত্র ছেড়ে পালায় না। আপনি এখন ভারতে বসে বলছেন আমি আছি এখানে, যে কোনো মুহূর্তেই আমি টুপ করে ঢুকে পড়বো। কেন আপনি টুপ করে ঢুকে পড়বেন কেন? আপনি জানান দিয়ে আসতে পারেন না যে আমি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি দেশে ফিরে আসছি। দেশের প্রচলিত আইনে যে বিচার হয় আমি সেটা মাথা পেতে নেব, এই কথা বলে আপনি দেশে ফিরতে পারেন না। আপনি ভারতে বসে বসে আপনি একটা সুন্দর সুস্থ জীবন লিড করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন। আর আপনার যারা অনুসারী ছিল তারা ঠ্যাঙান খেয়ে খেয়ে মরতেছে, যে যেখানে পারতেছে ধরে তাকে মারা হচ্ছে। আপনার কত নেতার হোল কাটিয়ে ফেলা হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে আপনার পরিষদ। আপনার সালমান এফ রহমান সাহেব মুখের দাড়ি চাইছে ফেলে। এই দুর্নীতিগুলো করার আগে আপনাদের মনে ছিল না যে এই দুর্নীতি একদিন জনগণের হাতে ধরা পড়ে যাবে? নট অনলি সেদিন, আজও যারা দুর্নীতি করতেছেন, একদিন আপনাদের নুনু কেটে নেবে জনগণ। দুর্নীতি থেকে সরে আসেন। দুর্নীতি কোনোদিন সফলতা বয়ে আনতে পারে না। আজও বাংলাদেশের মানুষ অনেক ভুকা নাঙ্গা, বাংলাদেশের মানুষ অনেক গরিব, 3 বেলা খেতে পায় না। বাংলাদেশের মেজর পিপল চিকিৎসা সেবা পায় না, আর তাদের রক্ত শোষণ করে, সেই শ্রমজীবী মানুষের রক্ত শোষণ করে সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে তাদেরকে আপনারা রাখেন ঈশ্বরের বরপুত্রের মতো। আর দেশের যারা সাধারণ জনগণ, তাদের প্রতি সমস্ত গভর্নমেন্টেরই বিমাতা সুলভ আচরণ। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় এসে যারা সাধারণ মানুষ, যারা চলতে পারে না, তাদের জন্য কি করেছেন সেগুলোর একটা শ্বেতপত্র আপনি তৈরি করবেন। আপনি যখন যেদিন চলে যাবেন সেদিন বলে যাবেন যে আপনি সাধারণ গরিব মানুষের জন্য কি করে গেলেন। শুধু মিটিং মিটিং এদেশের একটা ক্ষত। আমি যখন বিভিন্ন সময় বিভিন্ন কাজে সমস্যা নিয়ে ইউনো অফিসে গেছি, আমি ইউনো সাহেবের সাথে দেখা করব, উনি রামানন্দ পাল বাবু, উনি বললেন উনি মিটিংয়ে আছেন। আমি দেখা করতে গেছি এসিলান সাহেবের সাথে, গেটের থেকে পিয়ন বলছে, আনসার বলছে উনি মিটিংয়ে আছেন। আমি দেখা করতে গিয়েছি মাগুরা ডিসি অফিসে, ডিসি সাহেবের কাছে, উনি কি করেছেন, মিটিংয়ে আছেন। এত মিটিং করে আপনারা কার বাল ছিঁড়েছেন? আপনারা মিটিং করতে করতেই তো আপনাদের জীবন শেষ। আপনারা যা করেছেন শুধু মিটিং করেছেন আর নিজেদের পকেট ভরেছেন। পাবলিকের কি বালের উপকার আপনারা করেছেন? পাবলিকের আজকে কি অবস্থা? বাংলাদেশের পাবলিকের প্রতি তৃণমূল পর্যায়ে নেমে দেখেন তাদের কি অবস্থা। এই যে বর্ষা, এই যে বৃষ্টি, এর ভিতরে তাদের ঘরে খাবার নেই, তাদের ওষুধ নেই, তাদের মুখখানা শুকিয়ে পাংশুর মতো হয়ে গেছে। আর আপনাদেরকে দেখলে বোঝা যায় তেল কই। এক শ্রেণীর বড় বড় কই আছে না, ওটাকে বলা হয় তেল কই। আপনারা হয়েছেন তেল কইয়ের মতো। এই জন্য আমি বলি তেলে আর জলে কোনোদিন মেশে না, বড় লোক আর গরিব কোনোদিন মেশে না। আর গরিবের রক্ত যদি না শোষণ করা হয়, গরিবের রক্ত যদি বড় লোকরা পান না করে, তারা কোনোদিন বড় লোক হতে পারবে না।
এটা আমার বহুত পুরনো লজিক। তো যাই হোক, বড় দুঃখ নিয়ে, বড় ব্যথা নিয়ে আজ আমি দেশবাসীর সামনে হাজির হয়েছি। দেশবাসীকে জানাতে চাই, এই দেশ কোনোদিন স্বাধীন হয়নি। এই দেশ একটা পরাধীন দেশ। স্বাধীন সেদিন হবে যেদিন সমাজে এই বৈষম্য থাকবে না। কারোর 200 একর জমি, কারোর 1 শতকও নেই। এইটা কি স্বাধীনতা? মানুষকে কি বাল বোঝান আপনারা? স্বাধীনতা এই কিসির বেলার স্বাধীনতারে? স্বাধীনতার গোষ্ঠী গিলাই। যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদের চিকিৎসার টাকা নেই, তাদের ওষুধের টাকা নেই, তারা এই দেশের নাগরিক। আর আপনারা চিকিৎসা সেবা নিতে যান হচ্ছে গিয়ে কানাডা, আপনারা চিকিৎসা নিতে যান সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, আপনারা চিকিৎসা নিতে যান ভেলোর, মাদ্রাজ। আর এই দেশের মানুষ মোহাম্মদপুর উপজেলা পরিষদের একটা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ লিখে দেয়, তার 1 পদ আছে আর 6 পদ বাইরে থেকে কিনতে হয়। এই কী বালের স্বাধীনতা? এই স্বাধীনতাকে আমি ধিক্কার জানাই। আমাকে যদি রাষ্ট্রদ্রোহী হিসেবে অ্যারেস্ট করতে হয়, করতে পারেন। আমি সেখানে গিয়েও এইটা বলবো, বাংলাদেশ আজও স্বাধীন হয়নি। বাংলাদেশ আজও পরাধীন। পরাধীনতার শৃঙ্খল নিয়ে আমরা দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদেরকে বাঁচানোর কেউ নেই। আমাদের বাড়া চুষে চুষে সব বড় হচ্ছে, খাচ্ছে, আর আমরা থাকি না খেয়ে। এই হচ্ছে দেশ, আর এই হচ্ছে দেশের অবস্থা। তাই বলতে চাই, প্রিয় ভাইরা, গরিবের রক্ত শোষণ না করলে কোনোদিন কেউ বড় লোক হতে পারে না। যারা আজ বড় লোক হয়েছেন, যারা আজকে বিভিন্ন পলিসির দ্বারা বিভিন্ন সরকারের বড় বড় কর্মকর্তা হয়েছেন, তারা এই গরিবের রক্ত শোষণ না করলে তারা কোনোদিন ভালো থাকতে পারবেন না। তাদের 20 একর জমির উপর রিসোর্টও হবে না, তাদের ঘরে কোটি কোটি টাকার বস্তা বস্তা টাকাও পাওয়া যাবে না। সব গরিবের রক্ত। ওরা রক্ত পান করে। ওরা কি? ওরা হচ্ছে ভ্যাম্পায়ার, ওরা হচ্ছে শোষক, ওরা হলো যোগ, ওরা হলো গরিবের রক্ত পান করে। ওরা রক্ত চোষা। যাই হোক, যারা বড় লোক, যারা আমলা, যারা গামলা, সবাইকে জানিয়ে গেলাম, আপনারা ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। জনগণের পেদানি তো ভালো করে দেখেছেন। জনগণের মার কেওড়াতলা পার। একদল মার খেতে খেতে মরে যাচ্ছে, মার খেয়েছে। আবার যারা ক্ষমতায় আসছেন, ক্ষমতার মসনদে থেকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনারা যদি দুর্নীতির সাথে জড়িয়ে যান, আপনাদেরকে এভাবে পেদানি দেওয়া হবে। পাবলিক যেদিন খেপে যাবে, সেদিন আপনাদের নুনু কেটে নেওয়া হবে। এই কথাটা মনে করে রাষ্ট্র পরিচালনা করবেন। আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার, আমি যা বলেছি, আমার এই বলার জন্যে যদি কেউ পারেন, আমার বালটা ছিঁড়ে দেবেন। আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার।